গল্পের নায়ক এক ছেলে যার নাম কাজুয়া। একদিন সে সুপারমার্কেটে খাবার কিনতে যাওয়ার সময় হঠাৎই চারপাশে মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। সে দেখে একজন সশস্ত্র লোক সুপারমার্কেটে হামলা চালিয়েছে। মানুষজন প্রাণ ভয়ে পালাচ্ছে, কিন্তু দুই মেয়ে ভয়ে স্তম্ভিত হয়ে পালানোর পরিবর্তে কেবল একে অপরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। লোকটি যখন তাদের দিকে তেড়ে আসতে থাকে তখন কাজুয়া এক মুহূর্ত দ্বিধা না করে তাদের বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। ফলাফল, দুই মেয়ের জীবন রক্ষা করতে গিয়ে সে নিজেই গুরুতর আহত হয়ে পড়ে। মৃত্যুর ঠিক আগে তার কানে প্রতিধ্বনি হচ্ছিল শুধু সেই দুই মেয়ের কান্নার আর্তনাদ। কিন্তু কাজুয়ার এই আত্মত্যাগে তার ভাগ্য বদলে দেয়। এক সম্পূর্ণ ভিন্ন জগতে তার এক সম্ভ্রান্ত পরিবারের শিশুর দেহে পুনর্জন্ম হয়। নতুন জীবনে তার নাম ছিল কাইন। কাইনের প্রথম সপ্তাহটা জ্বরে কাবু হয়ে বিছানাতেই কেটেছে। যখন অবশেষে তার জ্ঞান ফিরে তখন তার পরিচালিকা আনন্দে প্রায় কেঁদেই ফেলে। তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কাইন তখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারছিল না। সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এক মুহূর্ত আগে সে ছিল একজন যুবক, আর এখন এক ছোট শিশু। এক সপ্তাহ ধরে কিছু না খেয়ে থাকার জন্য প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। তাই তার মা ও পরিচালিকা খাবার আনতে বাইরে যায়। এদিকে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে নিজের মনকে স্থির করে কাইন। সে উপলব্ধি করে এই বাস্তবতা সত্য। সে আর আগের জগতে নেই, বরং এক নতুন দুনিয়ায় এসে পড়েছে। একটাই তার সান্ত্বনা, অন্তত সেই দুই মেয়ে এখন নিরাপদে আছে। তবে নতুন শরীরটা এতটাই ছোট যে নিজেকেই অপরিচিত লাগছে তার। কেন খুব দ্রুত বুঝতে পারে যে সে এক অভিজাত পরিবারের ছেলে। তার পরিবারের সবাই তাকে প্রচণ্ড ভালোবাসে এবং তার প্রতিটি চাহিদা পূরণের জন্য একজন মিষ্টি স্বভাবের পরিচালিকা সর্বদা পাশে থাকে। কাইনের বাবা কাউন্ট কাম শুধু একজন অভিজাত সেনানায়ক নন, বরং এক বিশাল দানব অধ্যুষিত বনভূমির মালিকও। গার্মের দুটি স্ত্রী রয়েছে। কেনের মা হলেন তার দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রী মারিয়া, যিনি দুই পুত্র সন্তানের মা, ডিন এবং অ্যালেক্স। এছাড়াও কেনের একটি বড় বোন রয়েছে, রেনে, যে বয়সে ওর চেয়ে 2 বছরের বড়। পরিবারের সবাই তখন বিস্ময়ে হতবাক হয়ে যায় যখন তারা দেখে সদ্য জ্ঞান ফিরেছে এমন এক শিশু, অথচ সে ইতিমধ্যেই লিখতে ও গণিত করতে সক্ষম। এমনকি কেন দৃঢ় কণ্ঠে বলে যে সে এই নতুন পৃথিবী সম্পর্কে সব জানতে চায়, যেমন ইতিহাস, জাদুবিদ্যা। তার বাবার চোখ আনন্দে জ্বলজ্বল করে ওঠে। তবে কাইন এখনও অনেক ছোট। তাকে অন্তত 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে সে পবিত্র অভিষেক সম্পন্ন করতে পারে। কিন্তু প্রকৃত সত্য হলো কেন তখনও যে কোনো বই ছাড়াই জাদুবিদ্যা প্রয়োগ করতে পারত। একবার সে জাদুশক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে পুরো বাড়িটা প্রায় পুড়িয়েই ফেলছিল। তবে ভয়াবহ এই সত্যটা সে পরিবারের সবার কাছ থেকে লুকিয়ে রাখে। তার বড় বোন রেনে বুঝতে পারে যে কেন বাইরের পৃথিবী সম্পর্কে জানার জন্য প্রবল আগ্রহী। তার প্রতিদিন সে দেশের ইতিহাস শেখাতে শুরু করে। রেনে তাকে জানায় 300 বছর আগে এক মহাপরাক্রমশালী অ্যাডভেঞ্চারার এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হয়েছিলেন এই রাজ্যের প্রথম রাজা। এছাড়াও এই পৃথিবীতে বহু জনগোষ্ঠীর সহাবস্থান করে, এলফ, বিসম্যান এবং ডোয়ার্ফদের মতো বিভিন্ন সম্প্রদায়। সময়ের সাথে সাথে 5টি বছর কেটে যায়। এখন কেইন 5 বছর বয়সী এবং তার পবিত্র অভিষেক অনুষ্ঠানের সময় হয়ে গেছে। তার বেড়ে ওঠা দেখে পরিবারের সবাই আনন্দিত হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই একসাথে ঘোড়াগাড়িতে চড়ে গির্জার উদ্দেশ্যে রওনা দেয়। কাউন্ট গার্ম এক বিশিষ্ট ব্যক্তিত্বে পরিবারের জন্য পথের দুই ধারে সাধারণ জনগণের দৃষ্টি ছিল শুধুমাত্র তাদের দিকেই। এই মুহূর্তে কাইন উপলব্ধি করে যে সে এখনো জানে না যে ম্যাজিক কিভাবে দেখা যায়। তাই সে তার বড় বোনকে জিজ্ঞেস করে। তাই সে তার স্ট্যাটাস বোর্ড খুলে দেখায় যাতে কাইন নিজেই সবকিছু দেখে নিতে পারে। কাইন বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত অল্প বয়সে তার বোন 3 ধরনের জাদু আয়ত্ত করেছে। শুধু তাই নয়, সে দ্বিতীয় স্তরের ঈশ্বরীয় প্রোটেকশনও লাভ করেছে। এই প্রোটেকশনই এই জগতে জাদুর প্রধান উৎস। এখানে প্রতিটি শিশুকে 5 বছর বয়সে বিশাল এক গির্জায় নিয়ে যাওয়া হয়, যেখানে 7 দেবতা শিশুকে প্রোটেকশন দেয়। কাইনের পরিবারও এই রীতি মেনে চলে। তাদের দায়িত্ব হলো 7 দেবতার কাছে জানানো যে কাইন 5 বছর পূর্ণ হয়েছে, তাই তার জন্য আশীর্বাদ কামনা করা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে যায়। এই রীতির শুরুতে পুরোহিত কাইনের পরিবারের পক্ষ থেকে দেবতার উদ্দেশ্যে প্রার্থনা পাঠ করেন। এতে এক উজ্জ্বল আলো চারপাশ আলোকিত করে তোলে, আর মুহূর্তের মধ্যে কাইন নিজেকে 7 দেবতার সামনে উপস্থিত দেখতে পায়। সে হতভম্ব হয়ে যায়। 7 দেবতার মাঝে সবচেয়ে বয়স্ক একজন, যিনি নিজেকে গ্রেম বলে পরিচিত দেন। তার চোখে ছিল এক অপার জ্ঞানের ছাপ। ঠিক তখনই পুনর্জন্মের দেবী লিম কোমল কণ্ঠে ব্যাখ্যা করতে থাকেন কিভাবে কাইন এইখানে এসেছে। আসলে কাজুয়ের মৃত্যু পূর্ব পরিকল্পিত ছিল না। লিম জানায় তার ব্যবস্থাপনা অনুযায়ী সেই সুপার মার্কেটের ডাকাতকে স্থানীয়রা ধরে ফেলত এবং তাকে মেরে ফেলত। কিন্তু বাস্তবে কাইন 2 মেয়েকে রক্ষা করতে গিয়ে নিজেই নিহত হয়েছে। কাইন অস্বস্তি অনুভব করে, কারণ তার এই সাহসিকতার সত্যি কোনো প্রয়োজন ছিল না।
লিম আশ্বস্ত করে বলে, তুমি যা করেছো তাই সঠিক ছিল। তোমার ওই আত্মত্যাগ তোমাকে এই নতুন জীবনে অনন্য সুযোগ এনে দিয়েছে। আসলে পৃথিবীর দেবতা অনুরোধ করেছিল যাতে এই পৃথিবীতে আমি তোমাকে পুনর্জন্মের ব্যবস্থা করতে পারি। তবে লিম তার পুনর্জন্মের সমস্ত স্মৃতি 3 বছর ধরে সংরক্ষণ রেখেছিলেন, কারণ তার স্মৃতি খুব ছোট শিশুর মধ্যে দেওয়া ঠিক হতো না। সব শুনে কাইন দেবতাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। 7 দেবতা নিজেদের পরিচয় দেন এবং ঘোষণা করেন কাইন তাদের বিশেষ প্রোটেকশন লাভ করবে। বিদায় নেওয়ার আগে তারা কাইনকে স্মরণ করিয়ে দেয় ফিরে গিয়ে সে যেন তার স্ট্যাটাস চেক করতে না ভুলে। তবে সেখানকার দৃশ্য পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়, কারণ এই জগতে এর আগে কখনোই দেবতাদের মূর্তি এমনভাবে আলো ছড়ায়নি। কাইনের বাবা মুহূর্তেই বুঝতে পারে যে তার ছেলে কোনো সাধারণ শিশু নয়, সে নিশ্চয়ই অনেক প্রোটেকশন পেয়েছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সবাই কাইনের কাছ থেকে তার স্ট্যাটাস দেখানোর অনুরোধ করে। এতে কাইন ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়ে। নিজের ক্ষমতা লুকানোর জন্য সে দ্রুত পেট ব্যথার অভিনয় করে দৌড়ে সবার দৃষ্টিসীমার বাইরে চলে যায়। অবশেষে যখন সে একা হয় তখন গভীর শ্বাস নিয়ে নিজের স্ট্যাটাস উইন্ডো খুলেই মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কারণ অবিশ্বাস্য, তার প্রতিটি ক্ষমতায় 10-এ পৌঁছে গেছে, অথচ এই জগতে সাধারণ 5 পর্যন্তই সর্বোচ্চ সীমা। ভাগ্য ভালো যে কেউ তার স্ট্যাটাস দেখতে পায়নি, যদি দেখতো তাহলে ভয় আর বিস্ময়ে হয়তো জ্ঞানই হারিয়ে ফেলতো। তবে সৃষ্টি দেবতা আগেই জানিয়েছিলেন প্রয়োজনে ম্যাজিক ব্যবহার করে নিজের স্ট্যাটাস গোপন রাখা যাবে। কাইন সঙ্গে সঙ্গেই হাত নেড়ে জাদুমন্ত্র উচ্চারণ করে আর এক ঝলকে সবকিছুই ঢেকে যায়। ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিবারের সবাই আনন্দে কাইনের জন্মদিন উদযাপন করে। কাইনের বাবা তার দিকে তাকিয়ে বলেন, কাইন, এবার আমাদের সবাইকে তোমার স্ট্যাটাস দেখাও। সে আগেই সব তথ্য গোপন করে ফেলেছে, তাই কোনো দ্বিধা ছাড়াই স্ট্যাটাস উইন্ডো খুলে দেখায়। পরের মুহূর্তে সবাই নিস্তব্ধ হয়ে যায়। তার প্রতিটি ক্ষমতার মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সে 7 দেবতার প্রোটেকশন পেয়েছে। আসলে কাইন স্ট্যাটাস গোপন করতে ভুলে গিয়েছিল। তার বাবার চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। কড়া গলায় তিনি বলেন, কাইন, এই শক্তি কাউকে দেখাবে না। যদি রাজপরিবার জানতে পারে তাহলে তারা তোমাকে হুমকি হিসেবে গণ্য করবে, এমনকি তোমাকে দেশ থেকেও বের করে দিতে পারে। রুমে ফিরে সে একটা সামানিং জাদুর বই দেখতে পায়। ইচ্ছে ছিল একটুখানি পরীক্ষা করে দেখা যে কোনো ছোট নিরীহ প্রাণী ডাকা যায় কিনা, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। জাদুমন্ত্র উচ্চারণের মুহূর্তে চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে, আকাশে কালো মেঘ জমতে শুরু করে। পরের মুহূর্তে বিশাল এক গর্জন শোনা যায়, চারপাশ কেঁপে ওঠে আর সামনে আবির্ভূত হয় এক ভয়ঙ্কর দানব। কিন্তু কাইন তো শুধুমাত্র একটা ছোট প্রাণী ডাকার পরিকল্পনা করেছিল। দানবকে দেখে তার বড় বোন এবং সেই ছোট্ট জন্তু মানবী মেয়েটি আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। এ দৃশ্য তাকে মনে করিয়ে দেয় সেই অতীত মুহূর্ত যখন সে সুপারমার্কেটে 2 মেয়েকে রক্ষা করেছিল। এক মুহূর্তের জন্য চিন্তা না করে সে নিজের জীবন বিপদের মুখে ঠেলে দিয়ে জাদুশক্তি প্রয়োগ করে সেটিকে ফেরত পাঠিয়ে দেয়। লড়াইয়ের পর ক্লান্ত কাইন মাটিতে লুটিয়ে পড়ে আর আতঙ্কিত 2 মেয়ে মনে করে যে সে হয়তো আর বেঁচে নেই। তাদের চোখে জল দেখে কাইনের মনে শঙ্কা জাগে, তবে সত্যিই কি তার জীবন এখানেই শেষ? কিন্তু সেই মুহূর্তে সে উঠে দাঁড়ায়। তার শরীরের প্রতিটি ক্ষত এক নিমিষেই সেরে যায়। তার বোন তখনও উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। কাইন তার বোনের দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে আর বলে, তোমাদের ভয় দেখানোর জন্য আমি দুঃখিত। তবে মনে প্রশান্তি পায় এই ভেবে যে এই নতুন জগতেও সে আগের মতোই অন্যদের রক্ষা করতে পেরেছে। পরদিন সকালে কাইনের বাবা এলাকার সবাইকে ডেকে তার সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন, কারণ সে 5 বছরের হয়ে গেছে। সবার সামনে কাইন নিজের স্বপ্নের কথা প্রকাশ করে আর বলে সে বড় হয়ে অ্যাডভেঞ্চারার হবে, বিশ্ব ঘুরে দেখবে, নতুন বন্ধু তৈরি করবে এবং নিজের শক্তি দিয়ে মানুষকে সাহায্য করবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে অনেক কিছু শিখতে হবে। তাই তার বাবা সিদ্ধান্ত নেন যে কাইনের জন্য একজন দক্ষ গৃহশিক্ষক নিযুক্ত করবেন। কাইন অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তার গৃহশিক্ষক কেমন হবে। অবশেষে যখন তারা উপস্থিত হয়, দেখার উত্তেজনায় সেই উপরের তালা থেকে লাফিয়ে নিচে নেমে তাদের স্বাগত জানায়। তার বাবা 2 জন টিউটর নিয়োগ করেছেন, একজন লাল চুলের লাজুক স্বভাবের তরুণী মিলি এবং অন্যজন সবুজ চুলের এক এলফ নিনা। তারা আগামী 3 বছর ধরে কাইনের প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে। প্রথম দিনে তারা সিদ্ধান্ত নেয় কাইনের প্রথমে তলোয়ার প্রশিক্ষণ শুরু করবে। মিলি প্রথমে তাকে তলোয়ার নিয়ে সে যা পারে সেটা করতে বলে, কিন্তু তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ মাত্র 5 বছর বয়সেই কাইন অবিশ্বাস্য দক্ষতায় তলোয়ার চালাচ্ছে। এই দেখে মিলি নিজেই তার সঙ্গে এক লড়াই নামে, কিন্তু তখনই ঘটে এক চমকপ্রদ ঘটনা। কাইন সমান তালে তার সঙ্গে লড়াই করেই যায়। নিনা এর দৃশ্য দেখে অবাক হয়ে বলে, নিশ্চয়ই যুদ্ধের দেবতা নিজ হাতে কাইনকে প্রোটেকশন দিয়েছে, না হলে এত অল্প বয়সে সে এমনভাবে তলোয়ার চালাতে পারত না।
এক প্রস্ত তীব্র লড়াইয়ের পর মিলি ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রামের প্রয়োজন অনুভব করে। সে নিনাকে বদলি করে বলে, এখন তোমার জাদু শেখানোর সময়। নিনা নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে সে এক দক্ষ জাদুকর যাকে তৃতীয় স্তরের প্রোটেকশন দিয়েছেন জাদুর দেবতা। তবে কাইনের মতো এক দশম স্তরের অসামান্য প্রতিভার কাছে এইসব জাদু করা খুব সহজ ব্যাপার। কাইন মন্ত্র উচ্চারণ ছাড়া সব এলিমেন্টের জাদু খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। নিনা ও মিলি চোখের সামনে এমন অসাধারণ ক্ষমতা দেখে হতবাক হয়ে যায়। এই অবিশ্বাস্য প্রতিভার সামনে দাঁড়িয়ে তারা ভাবতে থাকে এই ছেলেকে তারা কি শেখাবে, কারণ এই মুহূর্তে সে তো যেন জন্মগতভাবে এক অতুলনীয় শক্তি অর্জন করে নিয়েছে। তারপর তার কাছে থাকা আইটেম বক্সটি দেখালে যেন তারা আকাশ থেকে পড়ে। টিউটর বুঝতে পারে যদি তারা এখানে জাদু শেখায় তবে পরিবেশ ভারী ও গম্ভীর হয়ে উঠবে। এই শুনে কাইন এক প্রস্তাব দেয় যে তাকে কি বাইরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সেই রীতি শেষ হওয়া পর্যন্ত সে রাজপরিবারের বাইরে একবারও পা রাখেনি। তবে বের হওয়ার আগে তাদের তার বাবার অনুমতি নিতে হবে। যখন কাউন তাদের বাইরে যাওয়ার কারণ জানতে চায়, নিনা বলে যদি আমরা এই ছেলেকে কেবল প্রসাদের 4 দেওয়ালের মধ্যেই ট্রেনিং দেই তবে একদিন সে হয়তো পুরো প্রসাদটাই ধ্বংস করে ফেলতে পারে। এই কথা শুনে কাইনের মা খুশি হয়ে যায় আর তার বাবা কিছুক্ষণ ভেবে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়। কিন্তু শর্ত ছিল সূর্য অস্তের আগে অবশ্যই ফিরে আসতে হবে। প্রসাদের দরজা পেরিয়ে মুক্ত আকাশের নিচে আসতেই কাইন উচ্ছ্বাসে ভরে ওঠে। একটু দূরে এগিয়ে তারা এক বিশাল পাথরের সামনে দাঁড়ায় প্রশিক্ষণের জন্য। কিন্তু যা ঘটল তা ছিল একেবারেই অবিশ্বাস্য। কাইন মাত্র একটি সাধারণ আগুনে জাদু প্রয়োগ করে, এতে মুহূর্তেই সম্পূর্ণ পাথরটির সঙ্গে চারপাশের বিস্তীর্ণ অংশ ধ্বংস হয়ে যায়। এত বিশাল পরিমাণ জাদু প্রয়োগের পরও তার মধ্যে বিন্দুমাত্র ক্লান্তি লক্ষণ করা যায় না। এ দৃশ্য দেখে তার 2 টিউটর আরও হতবাক হয়ে যায়। ঠিক তখনই তারা অনুভব করে কিছু একটা অতি দ্রুত গতিতে তাদের দিকেই ধেয়ে আসছে। সেখানে এক ভয়ঙ্কর শিকারী খরগোশ আক্রমণ করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল খরগোশটি 2 মেয়েকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা কাইনের দিকেই ঝাঁপিয়ে পড়ে। তবে কাইন এতটাই দক্ষ ছিল যে সে এক পাশে সরে গিয়ে মুহূর্তের মধ্যে বাতাসে জাদু প্রয়োগ করে খরগোশটিকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেয়। এরপর কাইন খরগোশটিকে নিজের আইটেম বক্সে রাখে যেন সে ফিরে গিয়ে সে তার বোনকে দেখাতে পারে। তখন কাইনের কাছে থাকা আইটেম বক্সটি দেখেও তারা হতবাক হয়ে যায়। সে বলে যখন যথেষ্ট টাকা জমবে তখন সেও একটা জাদুর আইটেম ব্যাগ কিনবে, যদিও সেটি খুব উচ্চ মূল্যের। সন্ধ্যা নামতে তখনও বেশ সময় বাকি ছিল। তাই মিলি প্রস্তাব দেয় আরও কিছু শিকার করার। তার কথায় রাজি হয়ে নিনা সার্চ জাদুবিদ্যা প্রয়োগ করে যাতে আশেপাশে দানবের অবস্থান নির্ণয় করতে পারে। কাইন অত্যন্ত আগ্রহ নিয়ে নিনাকে জিজ্ঞেস করে এই জাদুবিদ্যা আসলে কিভাবে কাজ করে। সে নিজেও একবার চেষ্টা করে আর অবাক হয়ে দেখে যে দূর দূরান্তে থাকা অসংখ্য খরগোশের উপস্থিতি স্পষ্টভাবে টের পাচ্ছে। এটাই ছিল কাইনের জীবনে প্রথমবারের মতো এই জাদুবিদ্যা প্রয়োগ করা। এরপর তারা 3 জন মিলে বেশ কয়েকটি কিলার র্যাবিট শিকার করে। একটি খরগোশ পালিয়ে গেলে কাইন সেটাকে ধরার জন্য যেতে চায়, কিন্তু মিলি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। আর মিলি সতর্ক করে বলে ওই জঙ্গলের গভীরে ভয়ঙ্কর দানবেরা লুকিয়ে আছে। প্রতি কয়েক দশকের পর তারা বেরিয়ে এসে মানুষের উপর হামলা চালায়। তার রাজ্যের প্রতিরক্ষা প্রাচীর শক্তিশালী করা হয়েছে যেটি দানবের কবল থেকে শহরকে রক্ষা করে। তার কথা শুনে কাইনের মনে এক দৃঢ় সংকল্প জন্ম নেয় যে সে একদিন এক মহান অ্যাডভেঞ্চারার হবে এবং সাধারণ মানুষকে রক্ষা করবে। সে রাতে কাইন তার স্ট্যাটাস দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে মাত্র কয়েকটা খরগোশ শিকার করে সে এতগুলো লেভেল আপ করে নিয়েছে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কেন দেবতারা তাকে এত শক্তি দিয়েছে। সে তো কেবল একজন সাধারণ অ্যাডভেঞ্চারার হতে চায়। কিন্তু যদি এইভাবেই চলতে থাকে তাহলে রাজপরিবার নিশ্চয়ই একদিন তাকে হুমকি হিসেবে বিবেচনা করবে। পরদিন সকালে কাইনের 2 টিউটর তাকে নিয়ে যায় অ্যাডভেঞ্চারাস গিল্ডে তার জীবনের প্রথম অফিসিয়াল মিশন নেওয়ার জন্য। গিল্ডে পৌঁছানোর পর কাইনের উচ্ছ্বাস যেন কোনোভাবেই থামছিল না। সে গিল্ডের রিসেপশনিস্টকে অনুরোধ করে যেন কাইনের জন্য এমন কোনো মিশন দেওয়া হয় যেখানে সে আরও শক্তিশালী দানবের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং নিজের প্রকৃত শক্তি পরীক্ষা করে দেখতে পারে। ঠিক তখনই এক দাম্ভিক অ্যাডভেঞ্চারার তাদের দিকে এগিয়ে আসে। যেহেতু সে মিলির চেয়ে উচ্চতর র্যাঙ্কে ছিল তাই সে অহংকারভাবে দাবি করে বলে তুমি আমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসো। কিন্তু নিনা তার চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে যে তারা এখন ব্যস্ত আছে, তাদের আরও অনেক কাজ আছে। মিলিকে তার 2 সঙ্গী ধরে ফেলে ও লোকটি নিনাকে ধরতে গেলে কাইন তার হাত ধরে ফেলে এবং বলে আমার ট্রেনিংয়ের সময় হয়ে গেছে তাই বিরক্ত করবে না। সে বাচ্চা ভেবে তাকে কোনো পাত্তা দেয় না। তাই কাইন এক হালকা হাতে আঘাত করতেই সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। লোকটার আগে ফুঁসতে থাকে এবং এগিয়ে আসে কাইনকে আঘাত করার জন্য, কিন্তু কাইন তাকে এমনভাবে মারে যে সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। শেষমেশ লোকটি কিছু করতে না পেরে তলোয়ার বের করে কাইনের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে 2 মেয়ে যেন আতঙ্কে জমে যায়, কিন্তু কাইন যেন সেটিকে খেলনা মনে করে। অনায়াসে এদিক ওদিক সরে গিয়ে ওকে বারবার সুযোগ দেয় যেন সে ভুল মেনে নিয়ে তাদের কাছে ক্ষমা চায়। কিন্তু লোকটি জেদ ছাড়ে না।
তাই এবার কাইন নিজের হাত দিয়ে তলোয়ার থামিয়ে দেয় এবং তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তার দুই সঙ্গী এতক্ষণ সব দেখেও স্থিরভাবে দাঁড়িয়েছিল যেন কিছুই ঘটেনি। তখন কাইন তাদের দিকে এগিয়ে যায়। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল তাদের পরিণতিও কি হতে পারে এবং তাদেরও মাটিতে লুটিয়ে ফেলে দেয়। সবশেষে নিনা এসে কাইনকে শক্তভাবে জড়িয়ে ধরে। তারপর তিনজন একসঙ্গে জঙ্গলের দিকে রওনা হয় এবং জাদু শিক্ষার অনুশীলন চালিয়ে যায়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। এখন কাইন 8 বছরের একজন ছেলে। তবে সে বুঝতে পারে যে 2 টিউটর আর বেশি দিন তার সঙ্গে থাকবে না। তাই বিদায়ের আগে সে তাদের জন্য কিছু অর্থবহ উপহার দিতে চায়। এক সময় 2 মেয়ে জাদুর ব্যাগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল যেখানে সহজেই অনেক জিনিসপত্র রাখা যায়। কাইন ঠিক করে এই উপহার সে নিজেই তৈরি করবে, কিন্তু এর জন্য প্রয়োজনীয় বিশেষ উপাদানগুলি কেবল দানবের জঙ্গলেই পাওয়া যায়। তাই কাইন দ্বিধা ছাড়াই জঙ্গলে প্রবেশ করে। সেখানেই ভয়ঙ্কর সব দানবের মুখোমুখি হয় এবং একে একে সবাইকে পরাস্ত করে। অন্যদিকে শহরের প্রহরীরা হঠাৎ জঙ্গলের ভিতরে প্রচণ্ড বিশৃঙ্খলা টের পায়। বিশাল কম্পন গর্জনে তারা ভাবে হয়তো দানব শহরে আক্রমণ করতে আসছে। তৎক্ষণাৎ বিপদ সংকেত বাজিয়ে দেওয়া হয় আর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের সম্মানিত বীর সৈন্যদল জঙ্গলের দিকে রওনা দেয়, কিন্তু যখন সেখানে পৌঁছায় দেখতে পায় বিশাল এক গর্ত, যেন পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, অথচ কোথাও কোনো দানবের চিহ্ন নেই। তখনই তার চোখে পড়ে একটি পরিচিত কাপড়, যেটি ছিল কাইনের রুমাল। সেটি দেখে সে বুঝে যায় যে এই কাণ্ডটি কে করেছে। পরদিন কাইন, নিনা ও মিলি আগের মতোই দানব শিকারে বের হয়, কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজ কাইনের সঙ্গে নিনার ও মিলির শেষ দিন ছিল। এই ভেবে তাদের মন খারাপ হয়ে যায়। কাইন তার 2 টিউটরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা তাকে গত 3 বছর ধরে অসামান্য শিক্ষা দিয়ে গড়ে তুলেছে। বিদায়ের সময় কাইন নিজের হাতে তৈরি 2টি জাদুকরি ব্যাগ উপহার হিসেবে তাদের প্রদান করে। এই ব্যাগ তৈরি করতে কাইন জঙ্গলে গিয়ে বিপজ্জনক দানব শিকার করে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছিল। এমনকি একটি ব্যাগে পুরো একটি বিশাল প্রসাদ সংরক্ষণ করা সম্ভব। এই ব্যাগগুলো এতটাই মূল্যবান যে 2 শিক্ষিকা এগুলোকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করেন। তারা উদ্বিগ্ন হয়ে পড়ে যে এই ব্যাগের জন্য হয়তো কেউ তাদের আক্রমণ করতে পারে। তবে কাইন তাদের আশ্বস্ত করে জানায় যে এই ব্যাগগুলো অন্য কেউ ধরতে গেলে ব্যাগগুলো এমন ভারী হবে যে এটিকে কেউ তুলতে পারবে না। এটি শুনে 2 শিক্ষিকা গভীরভাবে উপলব্ধি করে এই ব্যাগগুলোর পেছনে তাদের ছাত্রর আন্তরিক ভালোবাসা রয়েছে। বিদায়ের আগে 2 শিক্ষিকা কাইনকে একসঙ্গে একটি কিস উপহার দেয়, যা তাকে একেবারেই স্তম্ভিত করে তোলে। তারা তাকে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে কোনো সাহায্যের প্রয়োজন হলে তারা যে কোনো সময় তার পাশে এসে দাঁড়াবে। কাইন বাড়ি ফিরলে তার বাবা তাকে বকাঝকা করে, কারণ সে একাধিকবার জঙ্গলে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়েছে। সে ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো এমন দুঃসাহস করবে না। তবে এই প্রতিশ্রুতি দীর্ঘস্থায়ী হয় না। পরের দিনই সে আবার জঙ্গলে গিয়ে বিপজ্জনক দানবদের পরাজিত করে। কাইনের অসীম ক্ষমতা এতটাই আশ্চর্যজনক যে এক বিশাল ড্রাগনকেও সে একাই পরাস্ত করে ফেলে। পরে তার স্ট্যাটাস বোর্ড খুলে সে অবাক হয়ে দেখে যে তার জাদুকরী ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। তার প্রোফাইলে নতুন একটি উপাধি যুক্ত হয়, ড্রাগন স্লেয়ারের। এরপর সময় দ্রুত চলে যায়। 2 বছর পর কাইন এখন 10 বছরের হয়ে গেছে। এই সময় তারা একটি রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীতে যাচ্ছিল। তার বড় বোন, যে ইতিমধ্যেই 12 বছরের হয়ে গেছে, সে শীঘ্রই রাজধানীর একাডেমিতে পড়াশোনা শুরু করবে। যাত্রাপথে হঠাৎ কাইন তার জাদুর সাহায্যে জানতে পারে যে সামনে 10টি দানব কিছু সাধারণ মানুষকে ঘিরে ফেলেছে। তাই কাইনের বাবা সঙ্গে সঙ্গে 2 জন গার্ডকে দানবদের মোকাবিলা করার জন্য পাঠিয়ে দেয়। কাইন লক্ষ্য করে যে প্রহরীরা খুব ধীরে এগোচ্ছে, তাই সে নিজেই ঘোড়াগাড়ি থেকে লাফিয়ে নেমে দ্রুত তাদের সাহায্যের জন্য ছুটে যায়। এই মুহূর্তে হিংস্র দানবগুলো নাইটদের সম্পূর্ণভাবে পরাস্ত করে গাড়িটিকে ঘিরে ফেলেছে। পরিবেশ এক ভয়ঙ্কর উত্তেজনায় ভরে উঠেছে। ঠিক তখনই কাইন ঘটনাস্থলে উপস্থিত হয়। দৃঢ় আত্মবিশ্বাসে ভরপুর কাইন প্রথম দানবটিকে এক ঝটকায় ধ্বংস করে ফেলে। তারপর পিছনের দানবগুলো তার হাতে মুহূর্তের মধ্যেই পরাস্ত হয়ে যায়। কাইন তার তলোয়ার বের করে নৃশংসয় আরও 2টি দানবকে শেষ করে দেয়। তার অসাধারণ দক্ষতা এবং গতি দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। সবশেষে প্রধান দানবটি সামনে এসে কাইন আকাশে লাফ দেয়, তখন তার তলোয়ার আগুনে জ্বলজ্বল করতে থাকে। তারপর সে এক আঘাতে দানবটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। কাইনের এমন অতিমানবীয় শক্তি দেখে নাইটগুলি হতভম্ব হয়ে পড়ে। তাদের সন্দেহ দূর করতে সে গাম কাউন্টের 3য় পুত্র বলে নিজেকে পরিচিত করায়। সেখানে ক্লান্ত নাইটগুলি আহত অবস্থায় মাটিতে পড়ে থাকে। এটা দেখে কাইন জাদুর ব্যবহার করে তাদের ক্ষতগুলি সারিয়ে তোলে। এতে নাইটগুলি বিস্ময়ে অভিভূত হয়ে যায়। ঠিক তখনই কাইনের বাবা গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। গাড়ি থেকে নেমে কাইনের বাবা দেখেন যে তার ছেলে ইতিমধ্যেই সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে। হঠাৎ গাড়ির দরজা খুলে যায়। গাড়ির ভেতর থেকে রাজকুমারী এবং এক মন্ত্রীর কন্যা নেমে আসে।
তাদের উপস্থিতিতে কাইন এবং তার বাবা দুইজনই শ্রদ্ধায় হাঁটু গেড়ে বসে পড়ে। তারা কাইন ও তার বাবাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। তবে দুই কন্যা দানবের আকস্মিক আক্রমণে মানসিক চাপে ছিল। কাইন অনুমতি চেয়ে জাদুর মাধ্যমে তাদের শান্ত করে। তাদের জাদুর প্রভাব এতটাই গভীর যে তারা খুব প্রশান্তি অনুভব করে। তাদের সমস্ত ভয় ও ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায়। এই ঘটনায় তারা কাইনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। এমনকি তাদের আচরণে পরিবর্তন আসে। কাইনকে তারা নিজের পছন্দের মানুষ হিসেবে গ্রহণ করার ইঙ্গিত দিতে শুরু করে। যখন তারা জানতে পারে যে কাইনও রাজধানীর দিকে যাচ্ছে, তখন তারা তাকে নিজের গাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। যদিও কাইন এতে রাজি ছিল না, তবুও তারা জোর করে তাকে নিজের গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাজকুমারী এবং ডিউকের কন্যা কাইনের এত কাছাকাছি এসে বসে যে সে চাইলেও দূরে সরে বসতে পারে না। এই মুহূর্তে দুই মেয়ে কাইনের কাছে অনুরোধ করে যেন তারা একে অপরের নাম ধরে ডাকে, যাতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একজন ছিল রাজকন্যা আর অন্যজন ছিল এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা। কিন্তু রাজকন্যার আদেশ উপেক্ষা করার তার সাহস ছিল না, তাই কিছুটা দ্বিধা নিয়ে সে রাজি হয়ে যায়। এরপর এক সৈনিক এসে জানান যে তারা শীঘ্রই এক শহরে পৌঁছাবে, যেখানে তারা রাত কাটাবে, যাতে পরদিন রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করতে পারে। কাইন ভেবেছিল শহরে পৌঁছানোর পর সে হয়তো তাদের কাছ থেকে ছাড় পাবে, কিন্তু যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই মেয়ে যেন একেবারেই কাইনের সঙ্গে লেগে থাকে, এমনকি তারা একসঙ্গে রাত কাটানোরও দাবি করে। এই দৃশ্য দেখে কাইনের বাবা বলেন যে কিন্তু কাইন এখনও তো মাত্র 10 বছরের ছেলে। কিন্তু মেয়েরা জেদ ধরে নেয় যে তারা কাইনের সঙ্গে থাকবে, যেন কাইন সবসময় তাদের রক্ষা করতে পারে। শেষমেশ বাবার আর কিছুই বলার থাকে না, শুধু সাবধান করে দেয়। রাতে কাইন যখন অবশেষে ঘরে যায়, সেখানে দেখে 3টি বিছানা পাশাপাশি রয়েছে। কিন্তু এতেও মেয়েদের সন্তুষ্টি হয় না। তারা বিছানাগুলো আরও কাছে এনে একেবারে পাশাপাশি ঠেলে দেয়, যাতে তারা কাইনের কাছাকাছি ঘুমাতে পারে। কাইন বহুবার না করলেও শেষমেশ রাজি হতে বাধ্য হয়। ফলে সে রাতে কাইন এক মুহূর্ত ঘুমাতে পারে না। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করলে দেখা যায় তখন কাইনের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, যেন সে খুব ক্লান্ত। এবং তারপর থেকে প্রতি রাতে দুই মেয়ে তাকে শান্তিতে ঘুমাতে দেয়নি। কয়েকদিন পর অবশেষে তারা রাজধানীতে পৌঁছে যায়। রাজপ্রাসাদে পৌঁছানোর পরও দুই মেয়ে কাইনের সঙ্গ সেখানেও ছাড়ে না। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজকীয় নাইটদের উপ অধিনায়ক গ্যাজার্ড। তিনি কাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ কাইন রাজকন্যাকে রক্ষা করেছে এবং নিহত সৈন্যদের মৃতদেহ সম্মানের সঙ্গে ফিরিয়ে এনেছে। কাইন সমস্ত মৃত নাইটদের দেহ বের করে দেয়, যেগুলো লড়াইয়ে মারা গিয়েছিল। এরপর গ্যাজার্ড কাইনকে রাজসভার সামনে উপস্থিত করে। রাজসভায় পৌঁছানোর পর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা ভাবতেই পারেনি যে এত বড় কৃতিত্বের পিছনে রয়েছে মাত্র এক ছেলে। সাক্ষাৎ করার সময় তিনি কাইনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন, কারণ কাইন একাই রাজকুমারী এবং এক সম্ভ্রান্ত কন্যাকে প্রাণঘাতী বিপদ থেকে রক্ষা করেছে। তার বীরত্বে মুগ্ধ হয়ে রাজা তাকে নামকরণ উপাধি দেন এবং পুরস্কার হিসেবে 10টি প্লাটিনাম কয়েন এবং এক আলিশান ম্যানশন উপহার দেন। কিন্তু এই সম্মান সবাই ভালোভাবে মেনে নেয় না। রাজপরিবারের কিছু সদস্য ঈর্ষায় জ্বলতে থাকে। মাত্র 10 বছরের একটি ছেলেকে এত বড় পুরস্কার দেওয়া হয়েছে, এটা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। তবে রাজা তখনই তাকে জিজ্ঞেস করেন যে সে কি কখনো কাইনের মতো 50টি অর্ককে মারতে পারবে। প্রশ্ন শুনে সে থেমে যায় আর কোনোই উত্তর দিতে পারে না। অন্যদিকে কাইন বিনয়ের সঙ্গে রাজাকে সম্মান জানিয়ে সে পুরস্কার গ্রহণ করে। কিন্তু এরপরই তাকে রাজপরিবারের অতিথি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও গুরুত্বপূর্ণ আলোচনা অপেক্ষা করছিল। রাজা দুই মেয়েকে সঙ্গে নিয়ে সে কক্ষে প্রবেশ করেন। তিনি কাইনের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ সে নিজের জীবন বাজি রেখে রাজকুমারীকে বাঁচিয়েছে। সেই সম্ভ্রান্ত কন্যার বাবাও কাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে কাইন খানিকটা অস্বস্তিতে পড়ে যায়। এরপরই আসে এক অপ্রত্যাশিত প্রস্তাব। রাজা কাইনের সঙ্গে দুই মেয়ের বিবাহের প্রস্তাব দেন, কারণ তারা চায় কাইন তাদের পরিবারের অংশ হয়ে যাক। তাছাড়াও দুই মেয়ে তার সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছে, এমনকি তারা একসঙ্গে পর্যন্ত ঘুমিয়েছে। কাইন জানতো যে সে রাতে আসলে কিছুই ঘটেনি, কিন্তু এর জন্য তাদের রাগী চেহারা এবং পুরো পরিস্থিতি চাপে পড়ে সে না করার সাহস পায় না। এমনকি তার নিজের বাবাও তাকে সাহায্য করতে পারে না। শেষমেশ সে রাজাকে সম্মান জানিয়ে রাজকুমারী ও সম্ভ্রান্ত কন্যার সঙ্গে সেই সম্পর্ক মেনে নেয়। কিন্তু পরিবারের সবাই তার উপরে চড়াও হয়ে যায়। দুই সম্ভ্রান্ত মেয়ের সঙ্গে সে ঘুমিয়েছে, এই নিয়ে তারা কাইনকে বকাঝকা করতে থাকে। কাইন গির্জায় গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঈশ্বররা জানতেন যে এই মুহূর্তে কাইন মানবজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তাই সে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। তাছাড়াও তার জীবন অনেক এখন একঘেয়ে হয়ে পড়েছে।
তখন সৃষ্টি দেবতা তাকে একটি পরামর্শ দেন, সে যেন তার পুনর্জন্মের জ্ঞান ব্যবহার করে এই জগতে নতুন নতুন খেলা আবিষ্কার করে, যাতে সে নিজেও আনন্দ পেতে পারে এবং অন্যদের জন্য বিনোদনের একটি নতুন সুযোগ করে দিতে পারে। কাইন সবকিছু শুনে বুঝতে পারে যে এটি করা যেতে পারে। এরপর কাইন তার বড় বোনকে নিয়ে কেনাকাটা করতে আসে। সেখানে একা বসে থেকে সে বিরক্ত বোধ করতে থাকে, তাই সে বাইরে বেরিয়ে আসে। হঠাৎ করে তার শৈশবের এক পুরনো বান্ধবী পারমার সঙ্গে তার দেখা হয়। পারমা তাকে জানায় যে সে বর্তমানে তার চাচা মিস্টার টামানিসের দোকানে কাজ করছে। তারপর পারমা কাইনকে তাদের দোকান দেখার আমন্ত্রণ জানায়, যেখানে কাইন তাকে এক বিশেষ খেলনা তৈরির অনুরোধ করে। খেলনাটির নাম ছিল রিভার্সি। এটি শেখা সহজ এবং বেশ উপভোগ্য, তাই মিস্টার টামানিস এক কথায় রাজি হয়ে যায়। কিন্তু উৎপাদনের জন্য মূলধনের প্রয়োজন ছিল, তাই কাইন তাকে এক স্বর্ণমুদ্রা দিয়ে কাজ শুরু করতে বলে এবং তারপর তাদের বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে কাইন দেখতে পায় যে তার বোন ভীষণ রেগে আছে। সে ক্ষুব্ধ কারণ কাইন তাকে কিছু না জানিয়ে একা বেরিয়ে চলে এসেছে। তাছাড়াও কাইনকে সে তার সমস্ত পোশাক দেখাতে চেয়েছিল। কাইন তাকে শান্ত করে বলে, আমি তোমার সমস্ত পোশাক দেখব। তারপর বাড়ি এসে রেনে একে একে তার পোশাক দেখাতে থাকে এবং কাইন তার প্রশংসা করতে থাকে। ঠিক সেই সময় কাইনের এক দাসী এসে জানায় যে মিস্টার টামানিস তাকে দোকানে ডেকে পাঠিয়েছে। সেখানে পৌঁছেই কাইন বিস্মিত হয়ে যায়। চাচা অবিশ্বাস্যভাবে একদম নিখুঁত একটি রিভার্সি বোর্ড তৈরি করেছে। এরপর কাইন ও পারমা একসঙ্গে খেলতে শুরু করে। তাদের খেলা দেখে টামানিস উপলব্ধি করে যে এই খেলা দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। কাইন তাকে আরও বলে সে যেন দুটি ভিন্ন ধরনের রিভার্সি বোর্ড তৈরি করে, একটি অভিজাতদের জন্য এবং অন্যটি সাধারণ মানুষের জন্য। প্রাথমিকভাবে 1000টি বোর্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়, তবে চাহিদা বাড়লে পরবর্তী সময়ে আরও তৈরি করা হবে। কিন্তু টামানিস কিছুটা চিন্তিত ছিল, কারণ এতগুলো বোর্ড তৈরি করার জন্য তার কাছে যথেষ্ট মূলধন ছিল না। এক মুহূর্ত দেরি না করে কাইন আরও 5টি স্বর্ণমুদ্রা বের করে দেয়। এই দেখে টামানিস অভিভূত হয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে, তবে তার আগে তাদের একটি চুক্তি সম্পন্ন করতে হবে। আসলে এই নতুন বোর্ড গেমটি দেবতাদের কাছে উৎসর্গ করতে হবে। তাই তারা রীতি শুরু করে এবং সেই বোর্ডটি দেবতাদের কাছে পৌঁছে যায়। এটি ছিল এক প্রতীক যা নির্দেশ করে যে তারা দেবতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি সম্পন্ন করেছে। এর মানে এই জিনিসটি এখন তাদের নামে, যেটি 3 বছরের মধ্যে কেউ আর তৈরি করতে পারবে না। এরপর কাইন টামানিসকে অনুরোধ করে সে যেন এমন এক বিলাসবহুল রিভার্সি বোর্ড তৈরি করে যা রাজাকে উপহার দেওয়া যায়। এদিকে দেবতা কাইনের তৈরি করা নতুন খেলনা নিয়ে বেশ মজা করছিল। কাজ শেষ করে কাইন বাড়িতে ফিরে আসে, যেখানে সে জানতে পারে যে রাজপরিবারের নির্ধারিত অনুষ্ঠান শুরু হতে চলেছে। এখন যেহেতু কাইন একজন ব্যারন হয়ে গেছে, তাই এই অনুষ্ঠানে উপস্থিত সবাই বিশেষভাবে তার দিকে নজর রাখবে। তবে কাইন আত্মবিশ্বাসী হয়ে তার বাবাকে জানায় যে সে সবকিছু সামলে নেবে। অনুষ্ঠানে পৌঁছে কাইন সেই নবাব পুত্রটিকে দেখতে পায় যার বাবা একসময় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা কিনা তার বাবার মতোই উদ্ধত ও অহংকারী। এরপর তারা সিল্ক ও তার বাবার সঙ্গে পাবলিকলি দেখা করায় তারা পরিচিত হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে এমন অভিনয় করে যেন তারা প্রথমবার দেখা করছে। তারপর কাইন সিল্কের ড্রেসের প্রশংসা করে বলে, তোমাকে দেখে প্রিন্সেসের মতো লাগছে। এই শুনে তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সিল্কের বাবা বলে যে সে 10 বছরে মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলতে শিখে গেছে। উত্তরে কাইনের বাবা বলে যেহেতু কাইন বড় হয়েছে তার বড় বোনের সঙ্গে, তাই মেয়েদের প্রশংসা করা সে স্বভাবগতভাবেই শিখে গেছে। এরপর রাজপরিবারের সদস্যরা রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং রাজা একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। তারপরেই অভিজাতরা সকলে নিজের গ্লাস উঁচু করে রাজ্যের সমৃদ্ধির জন্য শুভকামনা জানায়। এরপর কাইনের পরিবার রাজাকে সম্মান জানাতে এগিয়ে আসে। ঠিক তখনই কাইনের চোখ পড়ে রাজকুমারী টেলসের উপর, তাই সে বিস্মিত হয়ে বলে ফেলে যে সে যেন এক দেবীর মতো সুন্দর। রাজকুমারী এই প্রশংসায় উচ্ছ্বাসিত হয়ে পড়ে, কারণ কাইনের চোখে সে যেন এক দেবীর মতো সম্মানিত। এই দেখে রাজা সম্পূর্ণ নির্বাক হয়ে যান। কাইন তখন রাজাকে এক বিশেষ রিভার্সি বোর্ড উপহার দেয় যা সে টামানিসের সঙ্গে মিলে তৈরি করেছিল। রাজা সেটি দেখে খুব খুশি হয়ে যায়। পরে রাজা কাইনকে এক রুমে দেখা করার আদেশ দেন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। টামানিসের সঙ্গে ব্যবসা শুরু করায় তার বাবা যাওয়ার আগে গর্বিত কণ্ঠে বলে, তুমি নিজের চেষ্টায় অর্থ উপার্জনের উপায় বের করেছ, এটি সত্যি প্রশংসনীয়। এখন থেকে তোমাকে নিজের জীবন সম্পর্কে ভাবতে হবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। ঠিক তখনই সিল্ক সেখানে আসে। তার চোখে যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে যখন কাইনের সঙ্গে একান্তে কথা বলছিল, ঠিক তখনই কিছু অভিজাত পরিবারের ছেলে সেখানে আসে, কিন্তু কাইনের প্রতি তাদের চোখে ছিল একরকম তাচ্ছিল্যের দৃষ্টি। সেখানেই সিল্ক বিরক্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেখানেই কাইন তার স্বভাবসুলভ ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলে, কিন্তু সেই ছেলেরা ছিল অহংকারী।
তারা কাইনের পরিবারকে নিম্নবিত্ত ও অযোগ্য বলে মনে করে এবং স্পষ্টভাবে বলে দেয়, তুমি আমাদের মতো সম্মানিত পরিবারের সদস্যের সঙ্গে বন্ধুত্ব করার যোগ্য নও। কাইন তাদের কথায় মোটেও বিচলিত হয় না, বরং শান্ত গলায় বলে, সিল্ক বিরক্ত হয়েছে তোমাদের ভদ্র আচরণের জন্য, তাই তোমাদের উচিত তার কাছ থেকে ক্ষমা চাওয়া। এই কথা শুনে অভিজাত ছেলেরা ভীষণ চটে যায়। সে দৃঢ় কণ্ঠে বলে, তোমার মতো সাধারণ কেউ আমাদের ভুল দেখিয়ে দেবে? এই কথা বলে সে কাইনকে বাইরে যেতে বলে। সে চেয়েছিল কাইনকে অপদস্থ করতে। কাইন বাইরে যায়, কিন্তু তখনই সিল্ক তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে তার জন্য চিন্তিত ছিল। সিল্কের এই আচরণ দেখে অভিজাত ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা নিজের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। প্রথমজন মন্ত্র উচ্চারণ করে ছোট একটি আগুনের ফুলকে বের করে, যা কাইনের পাশ দিয়ে চলে যায়। এরপর দ্বিতীয় ছেলেটি প্রথমজনের নকল করে আরেকটি মন্ত্র পড়ে, কিন্তু ফলাফল আরও হাস্যকর হয়। শুধু কয়েকটা ধীরগতির পাথর বাতাসে উড়ে যায়। সিল্ক আর সহ্য করতে পারে না, সে বিরক্ত হয়ে পড়ে। সে বলে, তোমরা কি জানো যে কাইন আসলে রাজা কর্তৃক ব্যারনের উপাধি পেয়েছে এবং সে 30টি অর্ককে মেরে আমাকে ও প্রিন্সেসকে বাঁচিয়েছে? এই কথা শুনে তিনজন ছেলে মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। তারা এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলে, আমরা ভুল করেছি, এর জন্য আমরা দুঃখিত। এই বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর সিল্ক মুক্ত হয়ে কাইনের দিকে তাকিয়ে বলে, তোমার এই পরিচয় লুকিয়ে রাখার স্বভাবটি আমার পছন্দ হয়েছে, তাই তোমার সঙ্গে আমি ডেটে যেতে চাই। তখনই রাজকুমারী সেখানে এসে উপস্থিত হয়। সিল্ক কিছু বলতে যাবে, এমন সময় কাইন তড়িঘড়ি করে তার মুখ চেপে ধরে। তবুও শেষ রক্ষা হয় না। তবুও রাজকুমারী জানতে পেরে যায় কাইন আর সিল্ক একসঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনা করছিল। ঈর্ষার আগুনে তখন রাজকুমারীর মুখমণ্ডল লাল হয়ে ওঠে আর বলে, আমারও ইচ্ছে ছিল মাস্টার কাইনের সঙ্গে ডেটে যাওয়ার। কাইন বুঝতে পারে যে পরিস্থিতি সামলাতে হবে। সে হাসি মুখে রাজকুমারীর দিকে তাকিয়ে বলে, তুমি তো সবার চেয়ে সুন্দরী, প্রতিশ্রুতি দিলাম পরের বার তোমার সঙ্গে ডেটে যাব। এতে রাজকুমারীর মুখে এক ঝলক আনন্দ খেলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা একজন গম্ভীর কণ্ঠে কথা বলে ওঠে। কাইন ঘুরে তাকিয়ে দেখে স্বয়ং রাজা। রাজা যে কখন থেকে দাঁড়িয়ে সব শুনেছেন কেউ টের পায়নি। রাজা তখন হাসি মুখে বলেন, চলো অতিথি কক্ষে একটু বসা যাক, সেখানেই গেম নিয়ে কিছু কথা ছিল তোমার সঙ্গে। অতিথি কক্ষে রাজার এক মন্ত্রী কাইনকে ম্যানশনের এক চাবি তুলে দেন। ঠিক সেই সময় ডিউক অ্যারেক সেখানে এসে তার সঙ্গে খেলার প্রস্তাব দেন। সে ভাবে 2-1 গেম খেলে হয়তো সে ছাড় পেয়ে যাবে, কিন্তু কাইনকে ছাড়তে কেউ রাজি নয়। রাজপ্রসাদের অন্যান্য মন্ত্রীরা পর্যন্ত লাইন ধরে তার সঙ্গে রিভার্সি খেলার জন্য। অবশেষে বহু অপেক্ষার পর সে ছাড় পায়। তারপর সে তার নতুন প্রাসাদ দেখতে যায়। মনে আশা ছিল হয়তো বিশাল কোনো আলিশান ম্যানশন তার অপেক্ষা করছে, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। পুরো জরাজীর্ণ প্রাসাদ, ভাঙা দরজা, ভাঙা জানলা। ভেতরে ঢুকতে দেখে যে সেখানে লাইটও নেই। সে জাদু দিয়ে আলো তৈরি করে। সে প্রাসাদ ঘুরে দেখে সেখানে রয়েছে লিভিং রুম, কিচেন রুম, পার্টি করার জন্য রয়েছে আলাদা রুম, কিন্তু সবই ছিল নোংরা ও বীভৎস। কাইন দাঁড়িয়ে খানিকক্ষণ ভেবে চারপাশে একটি সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা জাদু ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সমস্ত ধুলো উধাও হয়ে যায়। প্রাসাদ যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কাইন তখন বুক ভরে শ্বাস নেয়। এই যেন তার নিজের সত্যিকারের বাড়ি। ঠিক তখনই দরজায় উপস্থিত হয় সুপারমেড সিলভিয়া। তার সঙ্গে আরও কয়েকজন দক্ষ পরিচালিকা। তারা সবাই কাইনের নতুন প্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছে। সিলভিয়া, যে তার ছোট থেকে দেখভাল করেছে কাইনের এমন নিজস্ব ম্যানশন দেখে, সে ভীষণ গর্ববোধ করে। তারপর পরিচালিকারা দল বেঁধে কাজে লেগে পড়ে। যদিও কাইন ইতিমধ্যে জাদুর ছোঁয়ায় সব পরিষ্কার করে ফেলেছে, তবুও তারা ঘর সাজানো, আসবাবপত্র গুছিয়ে আরও সুন্দর পরিবেশ তৈরি করে। ঠিক তখনই সিলভিয়া মনে করিয়ে দেয় যে তার ভাইরা এখন বাড়িতে এসেছে। তারপর সে বাড়ি ফিরে যায় তাদের সঙ্গে দেখা করতে। ভাইয়েরা তার সাফল্যে গর্বিত হয়। মাত্র 10 বছর বয়সে রাজা তাকে বিশাল পদমর্যাদা দিয়েছেন। তার বড় বোন কাইনের নতুন বাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করে। তাই কাইন পরিবারের সকলকে নিজের নতুন প্রাসাদে নিয়ে যায়। সবার জানা ছিল যে ম্যানশনটি পরিত্যক্ত ও ধ্বংসস্তূপের মতো রয়েছে, অথচ এখন তা ঝকঝকে রাজকীয় সৌন্দর্যে ভরপুর। তার বাবা জিজ্ঞেস করে যে এটি কি করে সম্ভব। উত্তরে কাইন বলে যে সে শুধু একটি পরিচ্ছন্নতা জাদু করেছে। প্রাসাদ ঘুরে দেখার পর কাইনের বাবা এক মুহূর্ত চুপ করে থাকেন। কিছু একটা যেন তাকে অস্বস্তিতে ফেলেছে। অবশেষে তিনি বলেন, একজন অভিজাতের বাড়িতে অন্তত একটা চমৎকার শিল্পকর্ম থাকা উচিত। তখন কাইন হেসে উত্তর দেয়, আমি বলতে ভুলে গেছি, আমি আগেই সব ব্যবস্থা করে রেখেছি। ঠিক তখনই চিৎকারের শব্দ শুনে সবাই নিচে নেমে আসে। কিন্তু সেখানে যা দেখে তাতে তাদের সবারই বিস্ময়ের সীমা ছাড়িয়ে যায়।
কাইনের শিল্পকর্ম আসলে এক বিশাল অগ্নিমন্ত ড্রাগনের সংরক্ষিত দেহ। বিস্ময় চাপা গলায় তিনি জানতে চান সে এটা কোথা থেকে পেয়েছে। কাইন কিছুটা দ্বিধার সঙ্গে স্বীকার করে 2 বছর আগে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে এই ড্রাগনটিকে হত্যা করেছিল। এই শুনে তিনি হতবাক হয়ে যান, কারণ এটি একটি খুব শক্তিশালী দানব। এরপর এলো আরও বড় ধামাকা, কাইনের তৈরি আধুনিক টয়লেট। তার মা টয়লেট ব্যবহার করতে গেলে আচমকা জল উঠে আসে। এটি যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। তার বাবা প্রথমে এটি বিশ্বাস করতে পারছিলেন না। শেষমেশ তিনি বসলেন আর পরম আরামের অনুভূতিতে আনন্দে চিৎকার করে উঠলেন। কিছুক্ষণ পর তার বাবা কাইনের দিকে তাকিয়ে বলে যে তাদের জন্য এমন এক টয়লেট বানিয়ে দিতে। এরপর কাইনের বাবা বলেন যাদের নতুন মেনশন দেওয়া হয় তাদেরকে একটি পার্টি উদযাপন করতে হয়। এটা শুনে কাইন কিছুটা অস্বস্তি অনুভব করে। পার্টি করতে হবে বলে তার বিশ্বস্ত কাজের লোক বাটলার তার জন্য একটি আমন্ত্রিতদের তালিকা প্রস্তুত করে। কিন্তু তালিকায় এক বিপজ্জনক নাম দেখে কাইন চিন্তায় পড়ে যায়। সে কুখ্যাত কাউন্ট, যে একসময় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তবে কাইনের অভিজ্ঞ পরিচালিকা তাকে আশ্বস্ত করে সবার সঙ্গে ভদ্রতা বজায় রাখলেই হবে, খুব বেশি দুশ্চিন্তার কিছুই নেই। তবুও কাইন এখনও দ্বিধান্বিত যে রাজাকে আমন্ত্রণ জানানো উচিত হবে কিনা, কেননা তিনি তো সমগ্র দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। পরদিন কাইন তার বিশ্বস্ত পরিচালিকাদের সঙ্গে অতিথিদের জন্য উপহার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর শুরু হয় ভোজের আয়োজন, বিশেষ করে সুস্বাদু মাংস এবং বিখ্যাত ওয়াইনের সম্ভার। সমস্ত খাবার পরিচালিকা সিলিভিয়া একে একে চেখে দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। হ্যামবার্গারের স্টেকগুলো স্বাদে যেন অতুলনীয়। তেমনি কাইনের তৈরি করা ওয়াইন এতটাই উৎকৃষ্ট যে মাংসের সঙ্গে তা একদম নিখুঁতভাবে মিশে যায়। কিন্তু কাইন নিজে যেহেতু কম বয়সী এবং মদ পান করা তার জন্য নিষেধ, তাই সে সিলিভিয়াকে অনুরোধ করে এই ওয়াইনটি চেখে দেখার জন্য। কিন্তু যা ঘটে তা কেউ কল্পনা করেনি। সিলভিয়া সেই বিশেষ ওয়াইন তার এত পছন্দ হয় যে সে 1 বোতল 2 বোতল এমনকি টানা 3 বোতল ওয়াইন শেষ করে আবার চাইতে থাকে। ঠিক সেই সময় স্বয়ং রাজার তরফ থেকে এক জরুরি তলব আসে। কাইন যখন সেখানে প্রবেশ করে তখন রাজা বেশ অসন্তুষ্ট দেখায়, কারণ কাইন রাজপরিবারের জামাই হওয়া সত্ত্বেও সে রাজাকে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠায়নি। তবে ভাগ্যক্রমে কাইন তার বিশ্বস্ত বাটলারের পরামর্শে আগে একটি আমন্ত্রণপত্র প্রস্তুত করে রেখেছিল। সে আমন্ত্রণপত্র দেখার পর রাজার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। খুশিতে আত্মহারা হয়ে তিনি আশেপাশের সবাইকে আমন্ত্রণপত্রটি গর্বের সঙ্গে দেখাতে থাকেন। সন্ধ্যা গড়িয়ে এলে কাইনের নতুন বাড়ির উদ্বোধন পার্টি শুরু হয়। রাজমহল থেকে প্রথম অতিথি হিসেবে হাজির হন ডিউক এরিক এবং তার কন্যা মিস সিল্ক। কিন্তু দরজা পেরিয়ে গেলে তাদের চোখে পড়ে এক বিশাল রেড ড্রাগন, যে তাদের স্বাগত জানাচ্ছে। এদিকে কাইনের বিশ্বস্ত বাটলার দ্রুত অতিথিদের অভ্যর্থনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অতঃপর কাইন মঞ্চে উঠে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখে। উত্তেজনায় উপস্থিত অতিথিরা গ্লাস তোলে এবং তার স্পেশাল ওয়াইন উপভোগ করতে থাকে। সবাই ওয়াইনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এরপর রাজপরিবারও পার্টিতে যোগ দেন। রাজা সবাইকে আশ্বস্ত করে বলে, আমার জন্য দুশ্চিন্তা করো না, সবাই নিজেদের মতো উপভোগ করো। কিন্তু যখন রাজা কাইনের বিখ্যাত ওয়াইন পান করেন তখন তিনি বিস্ময়ে চিৎকার করে ওঠেন। এরপর কাইনের তৈরি হ্যামবার্গার খেয়ে রাজা আরও অবাক হয়ে যান। তিনি স্বীকার করেন এটি এতটাই দুর্দান্ত যে এটি শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এমনকি রাজকুমারীও খাবারের প্রশংসায় বাধ্য হয়। এদিকে রানী পার্টিতে উপস্থিত নতুন ধরনের এক অত্যাধুনিক টয়লেট ব্যবহার করার পর তিনি এতটাই অভিভূত হয়ে পড়েন যে সঙ্গে সঙ্গে রাজাকে সেটি পরীক্ষা করতে বলেন। রাজা সবকিছু দেখার পর তিনি আদেশ দিলেন যে আগামীকাল থেকেই পুরো রাজপ্রাসাদে এই টয়লেট তোমাকে স্থাপন করতে হবে। আজকের অনুষ্ঠানে রাজাকে আপ্যায়ন করার জন্য তিনি খুব সন্তুষ্ট ছিলেন। তাই রাজা সব অভিজাতের সামনে কাইনের প্রশংসা করেন। কিন্তু সেই অহংকারী মার্কুইস পার্টিতে এসে তার সঙ্গে উদ্ধত আচরণ করে। কিন্তু ভেতরে ঢোকার পর সে বিশাল আগুনের ড্রাগন দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে নিচে পড়ে যায়। তারপরই সে ওয়াইন পান করে। অন্যান্য অভিজাতরা তার আচরণ দেখে নির্বাক হয়ে যায়, কারণ সেই ওয়াইন খেয়ে তাকে ভালো লাগলেও সে বিভিন্নভাবে সেটার কমতি বের করতে থাকে। হ্যামবার্গ খেয়েও সেটাকে খুব খারাপ বলতে থাকে। কিন্তু সে উচ্চপদস্থ হওয়ায় সবাই তাকে সহ্য করে। কিছুক্ষণ পর কাইন তাকে উপহার হিসেবে 2টি গ্লাস দেয়, কিন্তু সে সেখানে থাকা সমস্ত গ্লাস দিতে বলে। এছাড়াও সে রান্নার রেসিপি এবং মদ তৈরির পদ্ধতিও জানতে চায়। কিন্তু তার এই ব্যবহারের কারণে রাজা নিজে উপস্থিত হয়ে বলেন যে সে যদি এখানে খারাপ আচরণ করে আর পার্টি খারাপ করে তাহলে তার জন্য খারাপ হবে। এই শুনে সে ভীত হয়ে অপমানজনক ভঙ্গিতে সরে যায়। সিল্ক এই সব কিছু দেখে কাইনকে বলে যে সে সবকিছু পরিকল্পনা করে মার্কুইসকে ফাঁদে ফেলেছে। রাজা এটা শুনে কাইনের উপর অনেক ক্ষেপে যায়, কারণ সে তাকে ব্যবহার করেছে।